আচ্ছা, এইসব রূপকথার গল্প বিশ্বাসযোগ্য? যে প্রভাস মণ্ডলকে গতকাল মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলে এলেন তিনি নাকি নির্দোষ, সব সিপিএমের লোকেরা গণ্ডগোল করছে, সেই প্রভাস মণ্ডল তিনি রাত্রিবেলা রিকনস্ট্রাকশনে পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেবেন? দেখ, এনকাউন্টার করা হবে এটা আগের থেকেই পরিকল্পনা ছিল, সুপরিকল্পিত। তার কারণে এই লোকটি গ্রেপ্তার হলে অনেক তথ্য বেরিয়ে আসতো। এই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কথাটাকে আমি সাইডে রেখে বলছি, এই সিপিএম এর লোকগুলো আসলে ফালতু লোক। ফালতু লোক ইন দ্য সেন্স আমি বলছি, এরা এরা দেখতে পেয়েছে পশ্চিমবঙ্গ বিরোধী শূন্য। আজকে যে বিরোধী আসনগুলো যে যারা আছেন তাদেরকে পশ্চিমবঙ্গ এবং রাষ্ট্র স্বার্থেই হয়তো কাজ করতে হবে ইন ফিউচার। কোনো ভ্যাকাম নেই। এই সরকারকে বিব্রত করার জন্য কিছু ইস্যু ওনারা ম্যানিপুলেট করতে চাইছেন। এদের টার্গেট এই পশ্চিমবঙ্গ সরকার নয়, এদের এদের বাপদাদারা, এদের পূর্বতন কমিউনিস্টরা এরা ভারতবর্ষকে 22 থেকে 23 ভাগে টুকরো করতে চেয়েছিলেন, কারণ এদের ধারণা ছিল যে এত বড় ভারতবর্ষকে কমিউনিজম দিয়ে ওনারা টেক ওভার করতে পারবেন না। বাবুকে অনলাইনে বলছি, যাদের ঘাড়ে পা দিয়ে তদানীন্তন সোকল্ড পিউরিফাইড কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসেছিলেন, সেই চারু মজুমদার, সেই কানু সান্যাল, সেই নকশালবাড়ি আন্দোলন, তার নেপথ্যে কী ছিল ওটা একটু দেখতে এবং ভাবতে। অরুণ বিশ্বাস, দুর্ভাগ্যের বিষয় এই পশ্চিমবঙ্গের বর্তমান প্রজন্ম বলতে আমি যাদের বয়স হয়তো 20 থেকে 30-এর মধ্যে, 35-এর মধ্যে, এই প্রজন্ম বরুণ বিশ্বাস সম্পর্কে জানে না। যে ঘৃণ্যতম অপরাধ তদানীন্তন সময় পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের সাথে সংগঠিত হয়েছিল, আই রিপিট দ্য ওয়ার্ড সংগঠিত, এদের বিচার হওয়া উচিত। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। একের পর এক পাপের খাতা খুলছে। অরুণ বিশ্বাস, দুর্ভাগ্যের বিষয় এই পশ্চিমবঙ্গের বর্তমান প্রজন্ম বলতে আমি যাদের বয়স হয়তো 20 থেকে 30-এর মধ্যে, 35-এর মধ্যে, এই প্রজন্ম বরুণ বিশ্বাস সম্পর্কে জানে না। যে ঘৃণ্যতম অপরাধ তদানীন্তন সময় পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের সাথে সংগঠিত হয়েছিল, আই রিপিট দ্য ওয়ার্ড সংগঠিত, এদের বিচার হওয়া উচিত এবং কঠিন থেকে কঠিনতম পানিশমেন্ট এদের হওয়া উচিত। অরুণ বিশ্বাসের দিদি ও খোলা উচিত, কারণ এই পশ্চিমবঙ্গটাকে বিগত কয়েক দশক যে নরক বানিয়ে রেখেছিল, সেই নরক বানানোর অন্যতম একটা পদ্ধতি ছিল এই ইনভেস্টিগেশনগুলোকে ম্যানিপুলেট করা। সময় পেরিয়ে গেছে, যুগ পেরিয়ে গেছে, কিন্তু এখনও সাক্ষী, এভিডেন্স এগুলো রয়ে গেছে। এগুলোকে যদি কালেক্ট করে এই তদন্তগুলো মাননীয় মুখ্যমন্ত্রী এখন শুরু করেন, বাংলার মানুষ শুধু খুশি হবেন না, প্রাণ ভরে এই মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন এই শক্ত পদক্ষেপ। তৃণমূলের দুর্নীতির শ্বেতপত্র। এটা স্বপন দাশগুপ্তদের মতো উচ্চমানের মানুষদের কাছে এটা খুব সহজ ব্যাপার। উনি যদি ওনার একটা অপটিমাম সময় এর পেছনে ব্যয় করেন, উনি এটা বের করে ফেলতে পারবেন এই দুর্নীতির হিসাব। কিন্তু কিছু কিছু জায়গায় আরও মাইক্রো লেভেলে প্রবেশ করতে হবে। আপনি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার, আজকে 5 তলায় যে মহিলা এসি ঘরে বসে 5,000 টাকা দিয়ে বাড়িতে কাজের মেয়ে রাখতো, সেই মালকিন লক্ষ্মী ভাণ্ডার পেত। এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলুন, অনুপ্রবেশকারী অন্য সম্প্রদায়ের মানুষ বলুন, যারা ভারতবর্ষের নাগরিকও নয়, একটা হিউজ অ্যামাউন্ট অফ লক্ষ্মী ভাণ্ডার তাদেরকে ডিসবার্স করা হতো। ছেলেদেরও লক্ষ্মী ভাণ্ডার হয়েছে। এইগুলো ফাইন্ড আউট করতে হবে। এই দুর্নীতি পশ্চিমবঙ্গের একদম গ্রাউন্ড রুট বুথ লেভেল থেকে শুরু করে চিফ মিনিস্টারের অফিস পর্যন্ত ছিল। মুখ্যমন্ত্রীর বাড়ির দেওয়াল দুর্নীতির দাগ লাগা আছে, এটা খুঁজে বের করতে হবে। বুদ্ধিজীবীদের মাথায় দিলীপ বাবু প্রাণের নেতা মানে আমি বলতে চাচ্ছি, এই যে গ্রামীণ বাংলা আছে, এই গ্রামীণ বাংলার অসংখ্য লোকের মনের মানুষ দিলীপ ঘোষ। উনি গ্রামের ভাষায় কথা বলেন, উনি গ্রামের ভাষায় লোকের কথা বোঝেন। ওনার কথার যেটা মিডিয়াতে দেখানো হচ্ছে যে বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ডিমটা ভাঙতে হবে, বিষয়টা কিন্তু তা নয়। উনি এই কালচারাল মার্কসিজমকে যারা প্রমোট করেছেন, যারা এলিট বাঙালি সোসাইটির পরিচয় দিয়ে সাহিত্য করতে করতে রাষ্ট্রবিরোধী কাজে নিজেদেরকে লিপ্ত রেখেছেন এবং সেই কনস্পিরেসিতে যোগ দিয়েছেন, তাদের মুণ্ডুপাত করার কথা বলেছেন। সেটা ডিমে হতে পারে, আইনে হতে পারে, যে কোনো পদ্ধতিতে হতে পারে, এবং এটা হওয়া উচিত। প্রভাসের এনকাউন্টারে সমর্থন এই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কথাটাকে আমি সাইডে রেখে বলছি, এই সিপিএম এর লোকগুলো আসলে ফালতু লোক ইন দ্য সেন্স আমি বলছি, এরা দেখতে পেয়েছে পশ্চিমবঙ্গ বিরোধী শূন্য। আজকে যে বিরোধী আসনগুলো যে যারা আছেন তাদেরকে পশ্চিমবঙ্গ এবং রাষ্ট্র স্বার্থেই হয়তো কাজ করতে হবে ইন ফিউচার। কোনো ভ্যাকাম নেই। এই সরকারকে বিব্রত করার জন্য কিছু ইস্যু ওনারা ম্যানিপুলেট করতে চাইছেন। এদের টার্গেট এই পশ্চিমবঙ্গ সরকার নয়, এদের বাপদাদারা,
এদের পূর্বতন কমিউনিস্টরা এরা ভারতবর্ষকে ২২ থেকে ২৩ ভাগে টুকরো করতে চেয়েছিলেন, কারণ এদের ধারণা ছিল যে এত বড় ভারতবর্ষকে কমিউনিজম দিয়ে ওনারা টেক ওভার করতে পারবেন না। এই বিকাশবাবুদের মতো কমিউনিস্ট নেতাদের বলবো, শুধরে যাওয়ার আর সময় বেশি নেই। বাংলায় এই চিপ পলিটিক্স চলবে না। বাংলায় আগামী দিনের যে রাজনীতি হতে চলেছে সেটা বর্ধিষ্ণু রাষ্ট্রবাদী রাজনীতি হবে, এবং সেটা মেনে নিতে হবে ওনাদেরকে। ওনাদের চুপ থাকতে বলুন। বিকাশ বাবুরা এনকাউন্টার দেখেননি? বাবুকে অনলাইনে বলছি, যাদের ঘাড়ে পা দিয়ে তদানীন্তন সোকল্ড পিউরিফাইড কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসেছিলেন, সেই চারু মজুমদার, সেই কানু সান্যাল, সেই নকশালবাড়ি আন্দোলন, তার নেপথ্যে কী ছিল ওটা একটু দেখতে এবং ভাবতে। ছাড়া হবে না কাউকে। পশ্চিমবঙ্গে শুধু ওদেরকেই নয়, শুধু লায়েক আলীদেরই নয়, যারা অপরাধ করবে এই প্রশাসন কিন্তু অপরাধের এগেনস্টে জিরো টলারেন্স দেখাতে শুরু করেছে, এবং এটা হবে। তার মায়ের সঙ্গে, তার বাবার সঙ্গে, তার দাদা। এই লায়েক আলী, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই যে এই বাম ইসলামিক যে জোট সফল হবে না। হিন্দু মেয়েকে ধর্ষণ করে একজন মুসলিম। তার কারণ এই বামদের যে পূর্বপুরুষ, এরা বহু ধর্ষণের সাক্ষী। তারা তখন কথা বলেনি। এরা যখন সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙা হয়েছে তখন কথা বলেনি। এরা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি যখন ভাঙা হয়েছে কথা বলেনি। এরা জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, প্রথম সারির নেতাদের পূর্ববঙ্গের সেই বাড়িগুলো যখন মুসলিম লীগ গুড়িয়ে দিয়েছিল তখন কথা বলেনি। মালদার হিন্দু ধর্ষণের বিরুদ্ধে কথা বলবে না, ওদের রক্তে দোষ আছে। সমাজের মাধ্যমেই কথা। পুরনো স্বভাব। এই বামদের ভুল রাজনীতির জন্য ৬০-৭০ দশকে পশ্চিমবঙ্গের ব্রিলিয়ান্ট ছেলেদেরকে নকশাল নাম নিয়ে মরতে হয়েছিল। লাশ নিয়ে রাজনীতি এদের পুরনো স্বভাব। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনে। আপনাদের মিডিয়া চ্যানেলে সরাসরি বলছি, আপনাদের মনে পড়বে, বা সালটা অন্তত ৭-৮-১০ বছর আগে হবে। আমাদের ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি মাঝে মধ্যে ওই বড় বড় পোস্টার করে দিতেন, অ্যাডভার্টাইজমেন্ট করতেন, বারুইপুরে যদি জমি না পান এই সুযোগ হাতছাড়া হবে। বারুইপুরে অনেক বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি গড়ার চেষ্টা হয়েছিল। রিয়েল এস্টেট বারুইপুরে সাকসেসফুল হয়নি। কেন জানেন? আপনি 10% লোককে নিয়ে যে রিয়েল এস্টেটের কোম্পানি সাকসেসফুল হতে পারতো, সেই 10% লোক যাদের কাছে অর্থ ছিল, প্রতিষ্ঠা ছিল, বাড়িঘর করে একটু কলকাতা শহরের নিয়ারেস্ট লোকেশনে থাকবে, তারা বাকি 40% লোককে ভয় পেয়ে সেখানে বাড়িঘর করতে পারেনি। এটা রিয়ালিটি। যেমন কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তেমনি কাজ। মুখ্যমন্ত্রীকে আগামী দিনের প্রিভেন্টিভ মেজার্স যতটা নিতে হবে, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, বিগত 15 বছরে যতগুলো ধর্ষণ মামলা হয়েছে, বিগত 15 বছরে যতগুলো সেক্সুয়াল অফেন্সের মামলা হয়েছে, তার মধ্যে অনেক মামলা আছে যেখানে পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স, তদানীন্তন তৃণমূল কংগ্রেসের ইন্টারফেয়ারেন্সের কারণে সেই মামলাগুলো সদর্থক রেজাল্টে পৌঁছয়নি। সেই ইনভেস্টিগেশনগুলোও যদি খুলে দেখা যায়। আমরা যখন বারুইপুরে যাই, আমাদের চ্যানেল ঠিক বুঝতে পারছে না, ওরা ভারতবর্ষের জিনিস বোঝে না। আমাদের সংস্কৃতিতে এই ভারত রাষ্ট্র, এটা আপনি 100, 200, 500 বছর থেকে পিছিয়ে যান, সৃষ্টির শুরু থেকে যে ভারত রাষ্ট্র আছে, এখানে ধর্ষণের জায়গা নেই। এই ধর্ষণ কালচারটা আমদানি করা হয়েছে। ধর্ষণ কালচার আমদানি হয়েছে মধ্যযুগে বহির্শত্রুদের দ্বারা। তাদেরই রক্ত বীজরা এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখুন, হিন্দু মুসলমানের বিষয় নয়, বর্ণ সংকরিত অনেকে আছে যাদের হয়তো নামের টাইটেল মণ্ডল হতে পারে, রক্ত আলাদা। এই ধর্ষকদের আলাদা একটা জেনেটিক্স থাকে। এই জেনেটিক্সকে নির্মূল করতে হবে পশ্চিমবঙ্গ এবং ভারত থেকে। বারুইপুরে এই এত রকম নেওয়া উচিত। বারুইপুরে রেল লাইন উপড়ানোর চেষ্টা হয়েছে, বারুইপুরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভিকটিম, সেই ভিকটিমের পরিবার কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আস্থা রেখেছে। পশ্চিমবঙ্গ সরকারকে সেই ভিকটিমকে ন্যায্য বিচার দিতে হবে। একই সঙ্গে যারা এই অবস্থার একটা সুযোগ নিতে চেয়েছিল, তার মধ্যে দেশবিরোধী শক্তি ছিল কিনা তাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং নির্মূল করে ফেলতে হবে। বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ি হবে। খুব 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 ভালো পদক্ষেপ, সময়োপযোগী পদক্ষেপ। কিন্তু একজন ল অ্যাবাইডিং সিটিজেন বলতে যারা আইনের প্রতি শুধু ভরসা রাখছে যে আমাদের আইন বাঁচাবে, সেরকম একজন নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, বিষয়টা শুধু বারুইপুর নয়, এই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা সংলগ্ন, সুন্দরবন সংলগ্ন, যেখানে যেখানে এই পোরাস বর্ডারগুলো আছে, সেখানে এই রকম প্রতিষ্ঠানগুলো বাড়াতে হবে এবং ভালো ভালো অফিসারদের সেখানে নিয়োগ করতে হবে। তা না হলে এই অপরাধগুলো আগামী দিনে থামবে বলে মনে হয় না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় লাস্ট একটা আইনজীবী হিসেবে উনি আজমল কাসাবের বিরুদ্ধেও যদি লড়েন, আমি তাতে বিরোধিতা করব না। কিন্তু এই বিকাশবাবুদের মতো মানসিকতা রাখা লোকেরা, এটা কিন্তু কোনো সহজ রাজনৈতিক অবলম্বন নয়। এই পন্থাগুলো, এদের উদ্দেশ্য অনেক গভীর। এরা যে কোনো রাষ্ট্রকে প্রথমে আগে বিশৃঙ্খলতা সৃষ্টি করে সেখানে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন করার চেষ্টা করে, প্রয়োজনে সেই রাষ্ট্রগুলোকে ভেঙে দেয়। বিকাশবাবুরা খুব ভালো করে পড়াশোনা করে জানেন যে রাশিয়ায় একটা লেনিন বানানো সম্ভব,
কিন্তু ভারতবর্ষে যেখানে গান্ধীজি আছেন, যেখানে সুভাষ বসুরা ছিলেন, যেখানে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের জন্য ছিলেন স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো লোকেরা, সেখানে এই মার্কস, লেনিন, ফেলিনদের এখানে প্রতিষ্ঠা দেওয়া সম্ভব না। এবং এই রাষ্ট্র এত বড়, এই রাষ্ট্রে এই মার্ক্সবাদ, কমিউনিজম বলুন, এই এমএল ফেমেল, এই নকশাল ফকশাল, এই বিকৃত মানসিকতাটাকে ভারত রাষ্ট্রে প্রতিষ্ঠিত দিতে গেলেই ভারত রাষ্ট্রকে ভাঙতে হবে। আপনি মিডিয়াতে দেখাতে সাহস পাবেন কিনা আমি জানি না, এই যে ওরা স্লোগান দেয়, ভারত তেরে টুকরা হোগে হোগে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা কোনো ইসলামিক স্লোগান নয়। ইসলাম এত ঠুনকো কোনো ধর্ম নয়, ইসলাম একটা যথেষ্ট গভীর ধর্ম। এই ভারত তেরে টুকরায় হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা একটা কমিউনিস্ট স্লোগান। এদের ইন্টেনশন হচ্ছে এত বড় রিপাবলিক অফ ইন্ডিয়াকে এরা ক্যাপচার করতে পারবে না, অতএব এই ইন্ডিয়াটাকে ভাঙতে হবে, টুকরো টুকরো করে ভাঙতে হবে, বিশৃঙ্খলা করতে হবে, তারপরে এই ইন্ডিয়ার কন্ট্রোলটা নিতে হবে। এটা ওদের ওই লেলিনদের পলিসি। এদের কপালে দুঃখ আছে। রাষ্ট্রবাদী যে প্রজন্ম জাগ্রত হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, ওনাকে সাবধান থাকতে বলবেন। আদালতে নমুনা দেবেন না বলে বা উনি ওনার ডিম খাওয়ার ভয়টা কেন হচ্ছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কথায় কথায় তদানীন্তন বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের বাড়ি ঘেরাও করতে আসতে, আদালতের নির্দেশ মেনে 15ই জুলাই সে ডিম আটকানোর ব্যবস্থা করা উচিত। এটা প্রশাসনকে দেখতে হবে, অভিষেককে যেন ডিম বেশি না ছোড়া হয়, এটা আমাদের পুলিশ প্রশাসনকে এটা দেখা উচিত। তবে তৃণমূলের প্রাক্তন এই দলীয় বিষয়ের বাইরে এসে যদি আপনি যাদের নাম বললেন, তার মধ্যে প্রকাশচিক বরাইক, উনি সম্ভবত একটা জনজাতি বা আদিবাসী সম্প্রদায়ের নেতা, এটা পার্টি এবং বিবেচনা হয়েছে এই বিষয়ে। আর সুখেন্দু শেখর রায়ের যিনি বাবা ছিলেন, শিবেন্দু শেখর রায় সম্ভবত ওনার নাম, আমাদের এই মালদা মুর্শিদাবাদ অঞ্চলগুলো এখনও যে ভারতবর্ষের মধ্যে ইন্টিগ্রেটেড রাখা গেছে সেই সময়ে, তাদের অবদান ছিল। তো সেই পূর্বপুরুষদের রাষ্ট্রবাদী কর্মকাণ্ড যদি বর্তমানে রিকগনাইজ করা যায়, খারাপ কি? এই নানান রকমের একটা প্রতিবাদ ব্যাপার বুঝতে হবে, যারা রাজ্যসভার সাংসদ হয়ে যান তারা কিন্তু সেই কনভেনশনাল মাঠে, ময়দানের, বুথের, ব্লকের রাজনীতি করে ভোটে জিতে সাংঘর্ষিক লবিবাজি পলিটিক্স থেকে স্কেপ করে গিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হন না। তাদেরকে আসলে সিলেক্টেড ওয়েতেই পাঠানো হয় প্রতিনিধিত্ব করতে। তো সেই জায়গায় তাদের যেহেতু মাঠে ময়দানের দীর্ঘ রাজনৈতিক সেই ইতিহাসটা নেই, তো তাদের রাজ্যসভার পারফরমেন্সটাকে যদি শুধুমাত্র অ্যানালাইসিস করে কোনো রাজনৈতিক দল, ভালো খারাপটা তো বোঝা যায়। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।